আজ আমরা একটা দারুণ শক্তিশালী ধারণার জার্নি ট্রেস করব, মানে ৯০-এর দশকের জন্ম থেকে শুরু করে আজকের এই ওয়ার্ল্ড কম্পিউটার হয়ে ওঠা পর্যন্ত। চলুন দেখি কিভাবে এই প্রযুক্তিটা ধাপে ধাপে একদম বিবর্তনের পথ ধরে আজকের এই জায়গায় এসে পৌঁছালো। আচ্ছা, সবকিছুর শুরু কিন্তু একটা বেশ সাধারণ প্রশ্ন দিয়ে। সালটা ছিল ১৯৯৭। কম্পিউটার বিজ্ঞানী নিক সাবো ভাবছিলেন, এই যে আমাদের ডিজিটাল জগৎ, এখানে ভরসাযোগ্য বা বিশ্বাসযোগ্য চুক্তি তৈরি করা যাবে কিভাবে। তিনি তো জানতেন যে কোনো মুক্ত অর্থনীতির মূল ভিত্তি হল চুক্তি। কিন্তু ইন্টারনেটের দুনিয়ায় সেই চুক্তিগুলোকে বিশ্বাসযোগ্য আর কার্যকর করাটাই ছিল সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জের একটা সমাধান হিসেবে সাবো নিয়ে এলেন স্মার্ট কন্ট্রাক্টের ধারণা। এটা আসলে এমন এক ধরনের চুক্তি যার সমস্ত শর্ত সরাসরি কোডের মধ্যেই লেখা থাকে। এর মূল উদ্দেশ্যটাই ছিল এমন একটা সিস্টেম বানানো যেখানে চুক্তি ভাঙাটা অর্থনৈতিকভাবে এতটাই ব্যয়বহুল হয়ে যাবে যে কেউ ভাঙার চিন্তাও করবে না। কারণ কি? কারণ চুক্তিটা সফটওয়্যার আর হার্ডওয়্যারের মাধ্যমে অটোমেটিক্যালি কার্যকর হবে। সাবুরের মতে একটা ভালো স্মার্ট কন্ট্রাক্টের ৩টে প্রধান লক্ষ্য থাকা দরকার। প্রথমটা হলো অবজারভেবিলিটি, মানে চুক্তির সব পক্ষ একে অপরের কাজ দেখতে পারবে, সবকিছু থাকবে স্বচ্ছ। দ্বিতীয়টা হলো ভেরিফায়াবিলিটি, মানে হলো কোনো পক্ষ চাইলেই প্রমাণ করতে পারবে যে চুক্তিটা মানা হয়েছে নাকি ভাঙা হয়েছে। আর ৩ নম্বরটা হলো প্রাইভেসি, মানে চুক্তির তথ্যগুলো শুধু যাদের জানা দরকার তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু সমস্যাটা ছিল একটাই, সাবরের কাছে এই স্বপ্নটা বাস্তবায়ন করার মতো প্রযুক্তি তখন ছিল না। প্রায় ১ দশক কেটে গেল, কিন্তু ডিজিটাল চুক্তির পথে একটা মস্ত বড় বাধা তখনও রয়ে গিয়েছিল। আর সেই বাধাটা হলো ডাবল স্পেন্ডিং সমস্যা। সোজা কথায়, কিভাবে এটা নিশ্চিত করা যায় যে একই ডিজিটাল টাকা কেউ দুবার খরচ করতে পারছে না। সমস্যাটা আসলে বেশ গভীর। কাগজের টাকার মতো ডিজিটাল টাকার তো কোনো বাস্তব অস্তিত্ব নেই, তাই না? এটা তো জাস্ট একটা ফাইল, আর ডিজিটাল ফাইল খুব সহজেই কপি করা যায়। আমাদের রেগুলার সিস্টেমে ব্যাংক বা অন্য কোনো কেন্দ্রীয় সংস্থা এই সমস্যাটা সামলায়, কিন্তু একটা বিকেন্দ্রীকৃত সিস্টেমে এটা ছিল একটা বিশাল বড় চ্যালেঞ্জ। আর ঠিক এখানেই ২০০৮ সালে সাতোশি নাকামোটোর বিটকয়েন হোয়াইট পেপার একটা যুগান্তকারী সমাধান নিয়ে এলো। প্রস্তাবটা ছিল একটা পিওর পিয়ার টু পিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম তৈরি করা, যেখানে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের দরকারই পড়বে না। লেনদেন হবে সরাসরি একজনের কাছ থেকে আরেকজনের কাছে। নাকামোটোর সমাধানটা কি ছিল? সমাধানটা ছিল একটা পাবলিক লেজার বা সবার জন্য খোলা একটা খাতা তৈরি করা, যেখানে সমস্ত লেনদেনের ইতিহাস রেকর্ড করা থাকবে। এই খাতাটা, যেটাকে আমরা এখন ব্লকচেইন নামে চিনি, এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কোনো পুরনো লেনদেন বদলানো কম্পিউটারের শক্তিতে প্রায় অসম্ভব একটা ব্যাপার। এই যে নিরাপত্তার কথা বলছি, এটা নিশ্চিত করার জন্য যে সিস্টেমটা ব্যবহার করা হয় তার নাম হল প্রুফ অফ ওয়ার্ক। এটাকে অনেকটা এক সিপিইউ এক ভোট হিসেবে ভাবা যেতে পারে। মানে নেটওয়ার্কের অংশগ্রহণকারীরা তাদের কম্পিউটিং শক্তি খরচ করে লেনদেনগুলো ভেরিফাই করে আর নতুন ব্লক তৈরি করে। আর যে চেইনটা সবচেয়ে লম্বা হয়, মানে যেটাতে সবচেয়ে বেশি কম্পিউটিং শক্তি বিনিয়োগ করা হয়েছে, সেটাকেই সবাই সঠিক বলে মেনে নেয়। চলুন একদম সহজ করে দেখে নিই বিটকয়েন নেটওয়ার্কটা আসলে কিভাবে চলে। প্রথমে নতুন লেনদেনগুলো নেটওয়ার্কের সবার কাছে ব্রডকাস্ট করা হয়। প্রত্যেকটা কম্পিউটার বা নোড এই লেনদেনগুলোকে একটা ব্লকের মধ্যে জড়ো করে। এরপর তারা সবাই মিলে সেই ব্লকের জন্য একটা কঠিন পাজল সলভ করার চেষ্টা করে, যেটাকে বলে প্রুফ অফ ওয়ার্ক। যে প্রথমে সফল হয় সে ব্লকটা সবাইকে পাঠিয়ে দেয়। অন্য নোডগুলো তখন চেক করে দেখে যে ব্লকের সব লেনদেন ঠিকঠাক আছে কিনা, মানে টাকাটা আগে খরচ হয়ে যায়নি তো। সব ঠিক থাকলে তারা ব্লকটা গ্রহণ করে, আর সেটার উপর ভিত্তি করে পরের ব্লক তৈরির কাজ শুরু করে দেয়। বিটকয়েন নিঃসন্দেহে একটা অসাধারণ আবিষ্কার ছিল, কিন্তু এর কাজটা ছিল একটাই, ডিজিটাল মুদ্রা লেনদেন। এর ঠিক পরেই এলো ইথেরিয়াম। ইথেরিয়ামের হোয়াইট পেপারে বলা হলো যে এটা এমন একটা জেনারেলাইজড বা সাধারণ প্রযুক্তি তৈরির চেষ্টা, যার উপর ভিত্তি করে যে কোনো ধরনের লেনদেন ভিত্তিক অ্যাপ্লিকেশন বানানো সম্ভব হবে। ইথেরিয়ামের মূল ইনোভেশনটা ছিল এখানেই। ওটা ব্লকচেনকে একটা সাধারণ এবং প্রোগ্রামেবল প্ল্যাটফর্মে বদলে দিল। এটা আর শুধু একটা নির্দিষ্ট কাজের জন্য রইল না, বরং একটা ওয়ার্ল্ড কম্পিউটার বা বিশ্ব কম্পিউটারে পরিণত হল, যেখানে যে কেউ যে কোনো প্রোগ্রাম চালাতে পারে। আর এভাবেই অবশেষে নিক সাবোর সেই স্মার্ট কন্ট্রাক্টের স্বপ্নটা সত্যি হল। এই দুটো নেটওয়ার্কের মধ্যে পার্থক্যটা আসলে আকাশ পাতাল। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, বিটকয়েন হলো একটা ক্যালকুলেটরের মতো। ও শুধু একটাই কাজ করে, কিন্তু সেই কাজটা খুব ভালোভাবে করে, আর সেটা হলো পিয়ার টু পিয়ার ক্যাশ পাঠানো। অন্যদিকে এথেরিয়াম, ওটা হলো একটা স্মার্টফোনের মতো।
মানে একটা পুরো প্ল্যাটফর্ম যেখানে স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করে হাজার হাজার বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন চালানো যায়। তাহলে পুরো জার্নিটা যদি আমরা একনজরে দেখি কি দাঁড়ায়, 1997 সালে নিক স্যাবো স্মার্ট কন্ট্রাক্টের ধারণা দিলেন, এটা ছিল আইডিয়া। 2008 সালে সাতোশি নাকামোতো বিটকয়েনের মাধ্যমে এর প্রথম বাস্তব অ্যাপ্লিকেশনটা তৈরি করলেন, আর সবশেষে 2014 সালে ইথেরিয়াম ব্লকচেইনকে একটা জেনারেলাইজড প্ল্যাটফর্মে রূপান্তরিত করে একটা বিশ্ব কম্পিউটার তৈরি করল। একটা সামান্য তাত্ত্বিক ধারণা থেকে শুরু করে একটা বিশ্বব্যাপী কম্পিউটিং প্ল্যাটফর্ম পর্যন্ত এই যে পুরো যাত্রাটা, এটা আসলে প্রযুক্তিগত বিবর্তনের একটা খুব শক্তিশালী প্যাটার্ন আমাদের সামনে তুলে ধরে। প্রথমে আসে আইডিয়া, তারপর সেটার একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন, আর সবশেষে তৈরি হয় একটা সাধারণ প্ল্যাটফর্ম। সাতোশি নাকামোটোর বিটকয়েন পেপারের একদম শেষে একটা দারুণ কথা বলা আছে। বলা হয়েছে যে এই যে কনসেনসাস মেকানিজম, এর মাধ্যমে যে কোনো নিয়ম বা ইনসেন্টিভ কার্যকর করা সম্ভব। ভাবুন একবার, এখন তো আমাদের হাতে একটা গোটা বিশ্ব কম্পিউটার চলে এসেছে। তো আসল প্রশ্নটা কিন্তু এখন এটাই, এই ক্ষমতা দিয়ে আমরা ভবিষ্যতে কী ধরনের নিয়ম লিখব, কি বানাবো আমরা?